সচিবালয় অঞ্চলে পরিকল্পনা করেছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর 21 জুলাই মধ্যরাতে স্থগিত হয় এইচএসসি পরীক্ষা। এই অজুহাতে পরদিন শিক্ষার্থীদের উস্কে দিয়ে সচিবালয়ে হামলা চালায় তারা। তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। তদন্তে জানা গেছে সচিবালয় অঞ্চলের চিন্তাতেই এমন পদক্ষেপ নেয় ছাত্রলীগ। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া কর্মীরা। এদের 5 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে চলছে অভিযান। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হলেই ফ্যাসিবাদ থেকে মুক্তি, বললেন ফখরুল। এদেশে আর লুটপাট চলবে না। 5 আগস্টের মধ্যে আসছে জুলাই ঘোষণাপত্র, ফেসবুক পোস্টে জানালেন উপদেষ্টা মাহফুজ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জনের সুযোগ নেই, যৌথ বিবৃতিতে জানানো হবে সব, বললেন উপদেষ্টা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে জুলাই অভ্যুত্থানে বাসা ও মেসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ, সহিংসতায় যোগ দেয় যুবলীগ ছাত্রলীগ। ট্রাম্পের অভিবাসন নীতির জেরে 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ আগে ঢাকায় পৌঁছেছেন তারা। ছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্রলীগের কর্মীরা সংগঠিত হয়ে সচিবালয়ে কার্যক্রম অচল করে দিতে পরিকল্পিতভাবে হামলা করেছে বলছে ডিএমপি। এই হামলা পরিকল্পনায় ছিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের ধরতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে চলছে বিশেষ নজরদারি। গত 22 জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়। এর আগে 22 জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় 21 জুলাই দিবাগত রাত 3টার দিকে। এই কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উত্তেজিত করে তোলেন কিছু ছাত্রনেতা। বেলা 2:30টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের সংগঠিত করার কাজ করেন গোপালগঞ্জ মেডিকেল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম। কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা খোরশেদ অন্তত 5টি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংগঠিত করে। পরে রাজধানীর হাজারীবাগ পাবনা গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্য গ্রেফতারকৃত আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের শিক্ষার্থী, ছিলেন ছাত্রলীগের সদস্য, পড়তেন ভাষা শিক্ষায়, কিন্তু এইচএসসি পরীক্ষায় পেছানোর আন্দোলনে ছিলেন সচিবালয়ে। মিরপুরে কোচিং সেন্টারের ব্যবসার ফাঁকে তার বিভিন্ন নাশকতার প্রমাণ পায় পুলিশ। হল থেকে শিক্ষার্থীদের সংগঠিত করতেন তিনি। আগেই টেলিগ্রাম গ্রুপে সচিবালয়ের গেট ভেঙে মন্ত্রণালয় ভাঙচুর করার পরিকল্পনার কথা জানিয়েছিল অভিষেক সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এই শিক্ষার্থী মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালনেরও পরিকল্পনা করে। যেসব স্টুডেন্ট বা যে লেভেলের স্টুডেন্ট আসার কথা এখানে, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভিন্ন কিছু। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি। এছাড়া মাইলস্টোন কলেজের এক সাবেক শিক্ষার্থী সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নজরদারিতে আছে বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের পরিচালিত অন্তত 5 শতাধিক পেজ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ মুক্ত হবে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গড়িমসি না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার জুলাই শহীদ স্মরণে গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ উত্তরা ও যাত্রাবাড়িতে সমাবেশে তারা
এই মন্তব্য করেন। আমাদের আন্দোলন সংগ্রাম এখনো 24-এর গণঅভ্যুত্থানে শহীদ স্মরণে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশ। সমাবেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে না পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা রপ্তানি শুল্ক 35 থেকে কমিয়ে 20% নামাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 35% তারা ট্যাক্স নিয়ে নেবে, মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, স্বৈরাচারের বিচারে কোনো অগ্রগতি নেই। স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই একজনেরও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক, অল্প লোক ধরা পড়েছে। বিদ্বেষ পরিহার করে সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান বিএনপি নেতাদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ফিরলে দেশের সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণের সমাবেশে তিনি একথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শেখ হাসিনা 15 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করেছেন। তাকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা ফিরলে দেশে ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে বলেও শঙ্কা তার। বলেন, ভারতে বসে দেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে নানা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। স্বৈরাচারকে রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা তো দিয়েই দিত। এই 5ই আগস্ট যদি না হতো এটা দিয়ে দিত। এবার যদি হাসিনা আসতে পারে তাহলে কি হবে? এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য, অর্থাৎ এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে। জনগণের ঐক্যের মাধ্যমে যেমন স্বৈরাচার পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকেও কবর দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি। অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সরকার পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেও এখনও শহীদদের মর্যাদা দিতে কেন ব্যর্থ সে বিষয়ে 5 আগস্টের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। জুনায়েদ সাকি বলেন, 24 পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এককেন্দ্রিক ক্ষমতার বদল, লুটপাট এবং দুর্নীতির বন্দোবস্ত সমূলে উৎপাটন। জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে, তাকেও আমরা কবর দিতে পারবো। জুলাই ঘোষণাপত্র 5 আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাতে ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা বলেও লেখেন উপদেষ্টা মাহফুজ আলম। পরে ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা সহ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। রাজধানীর শাহবাগে জুলাই আন্দোলনকারীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালেই শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। অস্থায়ী মঞ্চে তারা বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান হবে। যোগ দেবেন জেলা ও উপজেলার জুলাই যোদ্ধারাও। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। সরকারকে সাহায্য করে যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণা, জুলাই সনদ চাহিদা মোতাবেক দিয়ে দেন, আমরা ঘরে ফিরে যাব। এই ঘোষণাপত্র, এই সনদ যদি না পাই, পরবর্তীতে আমাদের বিপদ মুহূর্ত কাটাতে হবে। আজকে কেন আমাদের রাজপথে আসা লাগলো, বৃষ্টিতে ভিজা লাগলো, বউ ফুলাফান বাচ্চা সব বাড়িতে রাখা কেন এনে রাত কাটান লাগলো? এটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের প্রশ্ন। আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের মূল সড়কে ব্যারিকেড দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এটা কি বাংলাদেশ? আমরা কি এই বাংলাদেশ চাইছি? আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ চাইছি। এটা কি স্বাধীন বাংলাদেশ? ঢাকার শহরের সিটি হলে আপনার কি শাহবাগ মোড়, এই শাহবাগ মোড়টাকে তারা বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। জনসাধারণের যে ক্ষতি হইতেছে, এখন আর কারো চেতনা জাগতেছে না। এখানে দুইটা হাসপাতাল, মানুষের তো যদি কোনো ইমার্জেন্সিও লাগে তবুও তো মানুষ আসতে পারতেছে না, কারণ রাস্তা দুই দিক থেকেই বন্ধ। এদিকে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ সন্ধ্যায় শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে সন্ধ্যা 6:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি আসবে, সব বিষয় জানানো হবে। যুক্তরাষ্ট্রের চুক্তির জন্য বোয়িং কেনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের খুব বেশি আগ্রহ ছিল না, কারণ এসব অর্ডার সরবরাহ করতে অনেক বছর লেগে যাবে। মূলত জ্বালানি ও কৃষি পণ্যের উপর নির্ভর করে চেষ্টা করা হয়েছে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে 20% শুল্ক দিয়েছে, এটার সাফল্য ব্যর্থতা বাণিজ্যিক সক্ষমতার উপরে নির্ভর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতাশীলতা, এবং আমি এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, এবং এই বিষয়ে আমি 100% একমত যে আসলে কোনো অবস্থাতেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয়, তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না। তো এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি না। সরকারি নীতি নির্ধারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি হয়নি, দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুগান্তকারী বাণিজ্য চুক্তিকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এটিকে সুস্পষ্ট কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। বলেন, এতে দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে, কোনো সামরিক চুক্তি হয়নি এবং দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের জন্য এটি একটি সফলতা। 20% শুল্কের সাথে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। ইন্টেন্সিভ নেগোসিয়েশনের পরে আমরা বলতে পারি যে আমরা উই গট এ গুড ডিল। আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন, আমরা তো কোনো সামরিক চুক্তি করি নাই। তো তারা জানিয়েছেন তারা বাংলাদেশকে 20% ট্যারিফে তাদের করবেন। প্রতিযোগিতামূলক দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই শুল্ক ব্যবসায়ী ও রপ্তানিকারকদের কাছে গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন তিনি। আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছেন তাদের সাথে তুলনা করলে 20% সন্তোষজনক বলা যাবে। তবে এখানে অন্য যে বিষয়গুলো, এই পুরো ট্যারিফের সাথে নেগোসিয়েশনে বাকি বিষয়গুলো এখন আমরা জানি না, আর সেগুলো আমাদেরকে দেখতে হবে।
সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনা করে ভবিষ্যতে শুল্ক আরও কমানো যেতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও আশা করেন তিনি। গার্মেন্টস সহ রপ্তানিকারক যে প্রতিষ্ঠানগুলো তাদের তো একটা বিরাট ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা ছিল। আমার ধারণা যে এটার কিছুটা প্রভাব পড়বে এবং আমরা পর্যায়ক্রমে যদি আরও 5-10% কমিয়ে আনতে পারি তাহলে হয়তো চাপটা অনেকখানি আমরা কমিয়ে আনতে পারবো। বিশ্লেষকরা মনে করছেন এই বাণিজ্য চুক্তি উন্নয়নের গতি বাড়াবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ 39 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ আগেই তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ বিষয়ে জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানফির আহমেদ। তানফির, তারা কি বিমানবন্দর থেকে বের হয়েছে কিনা, কারোর সাথে কথা বলতে কি পেরেছেন? না, এখন পর্যন্ত তারা বের হয়নি। তাদের ইমিগ্রেশনের কাজ কিন্তু এখনো চলমান রয়েছে এবং গতকাল রাত থেকে আমরা কিন্তু খবর পাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের কারণে কিন্তু 61 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে এবং এটি নিয়ে কিন্তু গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক সংবাদ আমরা দেখেছি। কিন্তু আজ আমরা যেমনটি জানতে পেরেছি যে ঠিক সকাল 6:50 নাগাদ একটি মার্কিন বিমানে করে কিন্তু 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। 61 জনকে পাঠানোর কথা থাকলেও কিন্তু আজকে এসেছে 39 জন। এর আগেও একবার কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এবং বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু জানানো হয়েছিল 82 জন বাংলাদেশিকে পাঠানো হবে, কিন্তু তখন কিন্তু আসলে 2 ডজন খানেক অর্থাৎ 24-25 জন বাংলাদেশি কিন্তু সেদিন ফেরত এসেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের যে অভিবাসন নীতি রয়েছে, এই নীতির বেড়াজালে আটকে কিন্তু ধাপে ধাপে বাংলাদেশিরা ফেরত চলে আসছেন এবং এদের মধ্যে কিন্তু বেশিরভাগই আসলে পরিগণিত হচ্ছে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ বসবাসকারী হিসেবে। এর আগে কিন্তু এই সমস্যাগুলো হয়নি। আমরা যেমনটি জানতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, তাদের যে একটি কড়াকড়ি, এর ফলেই কিন্তু আসলে বাংলাদেশিদেরকে আসলে ফেরত চলে আসতে হচ্ছে। এবং আজ ঠিক 6:50 নাগাদ কিন্তু তারা একটি মার্কিন ফ্লাইটে করে কিন্তু এখানে এসে পৌঁছায়। আরও কিন্তু ধাপে ধাপে সামনে কিন্তু আরও বাঙালি ফেরত আসার কথা রয়েছে বলে আমরা জানতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আজ সাধারণভাবে কিন্তু অনেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের নাগরিক সহ অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু টার্মিনাল 2 থেকে বের হচ্ছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি 61 জনের যে 39 জনের যে প্লেনের বহর, সেই বহরটি কিন্তু 6:50 নাগাদ এসে পৌঁছায়। সেই বহরটি কিন্তু 6:50 নাগাদ এসে পৌঁছায় এবং এরপরে কিন্তু তাদের ইমিগ্রেশনের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত আমরা এর বেশি কিন্তু আমরা জানতে পারিনি। তাদের ইমিগ্রেশনের পরে তারা হয়তো বের হবে এবং তখন আমি দেওয়ার চেষ্টা করব তাদের বিষয়ে বাকি খবরগুলো। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী তানফির আহমেদ। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন যখন স্বৈরশাসকের পতনের দিকে মোড় নেয়, তখনই বেপরোয়া স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দল পাকিস্তানি হানাদার বাহিনীর মতো শুরু হয় বাসায় বাসায় হামলা, তল্লাশি। 26 জুলাই থেকে পুলিশের সঙ্গে ছাত্রদের খোঁজে বাসা ও মেসে শুরু হয় যুবলীগ ও ছাত্রলীগের সহিংসতা। বাড়িতে ঢুকে তল্লাশির পাশাপাশি নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করে পুলিশ। 2024-এর জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সব শ্রেণী পেশার মানুষ। তাদের দমনে বেপরোয়া হয়ে ওঠে স্বৈরশাসকের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। বর্বর নির্যাতন আর গুলিতে আন্দোলন দমাতে না পেরে রাজধানীর বাসায় বাসায় ও মেসে সহিংস তল্লাশিতে পুলিশ। তাদের সঙ্গে যোগ দেয় পতিত সরকারের ছাত্র ও যুব সংগঠন। এ যেন আরেক 71।
পাক বাহিনী ও তাদের দোসরদের মতো আওয়ামী সন্ত্রাসী ও তাদের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাড়ি ও সড়কবাতি বন্ধ করে, ঘরে ঢুকে চেক করে শিক্ষার্থী সহ বাসিন্দাদের মোবাইল ফোন। আন্দোলনের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা পেলে তুলে নিয়ে চলে নির্যাতন। পুলিশ সাথে করে নিয়ে আসে, ওই পুলিশ ধাওয়াত পর্যায়ে ধাওয়াত দিয়ে এখানে ঢুকে, তো নিরীহ এক আমার পাশের ভাড়াটিয়া, আমার গেটের সামনে আমার পাশের ভাড়াটিয়াকে সে গুলি করে। দিনের বেলা দেখছে, রাত্রের বেলা যা ধরছে, কারণ রাত্রের বেলা তো জিনিসটা বুঝতে পারছে কোন ছাদে দেখছে। পুলিশের ব্লক রেড ও সংঘাত সহিংসতায় ২৬ জুলাই পর্যন্ত অন্তত ৫৫৫টি মামলা করে পুলিশ। গ্রেপ্তার ছাড়ায় ৬,০০০। বাসায় ঢুকে গুলি ও হত্যার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে। ওদের তো নিয়ম নাই বাড়ির মধ্যে ঢুকে গুলি করার, তা মামা তো বাহিরেও যায় নাই, এখানে দাঁড়ানো ছিল। আমি ভাবছি ও গুলি করবে না, কিন্তু হঠাৎ আমি কি দেখলাম আমি নিজেও বুঝতে পারিনি, ও ফায়ার করে দিছে। আর হাসিনে আমার পুত্রই খাইলো, এত কষ্ট করে পারলা, এতদিন মাইটাতে তাই যান। গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ২৬ জুলাই চিকিৎসারত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নেয় ডিবি পুলিশ। তাদের অন্যতম সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ডিবি কার্যালয়ে সেদিনের নিপীড়নের বর্ণনা করে বলেন, ডিবিতে নেওয়ার পরে প্রথম দিনই আমাদের সামনে খুব বাজেভাবে পিস্তল রাখে এবং আমাদেরকে ভয় দেখায় ৩ জনকে, এবং বলা হয় যে আমরা যাতে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আমরা বিবৃতি দিই। হারুন খুব বাজেভাবে কথা বলে আমাদের সাথে এবং আমাদেরকে মামলা হামলার এসব ভয় দেখায়, এবং দ্বিতীয় দিন আমাকে ডিবি হেফাজতে ঝুলিয়ে মারধর করে হারুনের নির্দেশে। ক্ষমতা টেকাতে বেপরোয়া গুলি আর নির্যাতনে ব্যর্থ আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগীদের হঠাতে এক দফা ঘোষণা আসে ৩ আগস্ট। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে জীবন রক্ষা করেন পতিত শাসক শেখ হাসিনা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের ১ বছর পরও বিচারের অপেক্ষায় দিন কাটছে শহীদ পরিবারগুলোর। হত্যাকাণ্ডে জড়িতদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় বাড়ছে ক্ষোভও। জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও পরিবারের নিরাপত্তা সহ রাষ্ট্রীয় সহযোগিতা চেয়েছে শহীদ পরিবারের সদস্যরা। ২০২৪-এর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর বাড্ডায় বিজয় মিছিলে যোগ দেয় নোয়াখালীর কলেজ ছাত্র মোহাম্মদ রায়হান। এই সময় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিল রায়হান। একমাত্র ছেলের স্মৃতি এখনো হাতড়ে বেড়াচ্ছেন বাবা মোজাম্মেল হোসেন ও মা আমেনা বেগম। সরকারের কাছে শুধু এটাই আবেদন জানাই, সব সন্তান আমার সন্তান যেরকম, সব সন্তান আমার সন্তানের মতন, সবাই হত্যার বিচার চাই। নির্মমভাবে যেভাবে হত্যা করছে রোডে। জুলাই আন্দোলনে ফরিদপুরের শহীদ হন ৭ জন। কারো স্বামী, কেউ বাবা, কেউ হারিয়েছেন বোন। হত্যার বিচার, কবর সংরক্ষণ ও নিরাপত্তা সহ রাষ্ট্রীয় সহযোগিতা চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আমার হাজবেন্ড তো চলে গেল, তাদের একটা শহীদের স্বীকৃতি এটা তো সরকারিভাবে দিতে হবে। তো সরকারের কাছে আমার এটা দাবি থাকবে যে সরকার যেন এই ২৪-এর শহীদদের যেন ভুলে না যায়। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার রাজপথ উত্তাল ছিল ছাত্র জনতার আন্দোলনে। সে সময় সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের গুলিতে শহীদ হন ১০ জন। পলাশ ধরে টানিয়ে নিয়ে প্রথম গুলি পায়ে মারে, পরে পেটে মারে বাজায়। তো তাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সবার আগে বিচার নিশ্চিত করতে হবে। আন্দোলনে নিহতদের পরিবারকে ও আহতদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শহীদ পরিবারের জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ওনাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল ৫ লক্ষ টাকা করে। পরবর্তী পর্যায়ে সরকার সঞ্চয়পত্রের জন্য ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরাতে আহত হয়েছেন ২৯২ জন। এদের অনেকেই এখনো সরকারি সহযোগিতা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর গোপীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হলো।
17 জুলাই সকাল 10:24। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে এভাবেই 10 লাখ টাকা চাঁদা আদায় করতে দেখা যায়। 50 লাখ টাকা চাঁদা দাবি করলেও 17 জুলাই 10 লাখ টাকা পায় তারা। পরে 2 দফায় বাকি 40 লাখ টাকা নিতে গেলে 26 জুলাই সিদ্দিক জাফর নামে এক ব্যক্তি পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেপ্তার করলেও পালিয়ে যায় একজন। পুলিশ বলছে পলাতক জানে আলম অপু নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দিতেন। পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ থেকে জানে আলম অপুকে গ্রেপ্তার করে ডিবি। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেপ্তার রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25 লাখ টাকার 4টি চেক এবং নগদ 2,98,000 টাকা উদ্ধার করে পুলিশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল বছরের মে মাসের 31 তারিখের মধ্যে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। নির্মাণ কিংবা পর্যটন খাতে এসব কর্মীকে নিয়োগ দেওয়া হবে। গত বছর চূড়ান্ত ছাড়পত্র নিয়েও মালয়েশিয়া যেতে পারেননি 16,970 কর্মী। এদের একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে না পারায় ঢাকা ছাড়তে পারেনি, আরেকটি অংশ মালয়েশিয়ার নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পায়নি। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় স্টেশন ম্যানেজারের কক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশনে এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে প্রবল এক্সপ্রেস বেলা 3:10 কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল 5টার পর। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা দেরিতে আসায় ট্রেনটির ফিরতি যাত্রা বাতিল করা হয়। এই সিদ্ধান্তে দেরি ও যাত্রা বাতিল করায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর স্টেশন ম্যানেজার ও মাস্টারের রুমের সামনে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে ম্যানেজারের কক্ষ ভাঙচুর করে যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে 3 বিভাগে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বর্ষণ হতে পারে। সংস্থাটি জানায়, শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রামে বর্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন 7 জন। প্রতি বছর 1 থেকে 1,500 সাপে কাটা রোগীকে আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারায় ঘটছে প্রাণহানি। সাপে কাটলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পরামর্শ তাদের। প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন এলাকায় বেড়ে যায় সাপের উপদ্রব। বন্দরনগরী চট্টগ্রামে এরই মধ্যে সাপের কামড়ে মারা গেছেন 8 জন। চট্টগ্রামের বলখালীর পোপাদিয়া এলাকায় রাতের খাবার খেয়ে বাইরে গেলে বিষধর সাপে কাটে জিশান চন্দ্রকে। প্রথমে তাকে নেওয়া হয় ওঝার কাছে, পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর উনি চলে যাচ্ছে আমাকে, আমি লেট মেরে দেখতেছি আমাকে কামড় দিছে সবুজ গোলার সাপ। সাপে হাঁটানোর পরে দিই আর ওজার হাসে লেগে পানি ভরা হাবাই বানও দিয়ে তো দনের পরে দিই গোটা রাতভর করতে সকালে 8টা বাজা হয় যে মেডিকেলে যাব। আগ্রাবাদের বাসিন্দা লিটন মিয়া কর্মস্থলে যাওয়ার পথে সাপের কামড়ের শিকার হয়ে ভর্তি হন হাসপাতালে। সাপে কাটার পর রোগীদের একটি বড় অংশকেই নেওয়া হয় ওঝার কাছে, পরে অবস্থা খারাপ হলে নেওয়া হয় হাসপাতালে, যে কারণে বিনা চিকিৎসায় অনেকেই মারা যান পথেই। এর উপরে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে মেডিকেল আসছে আর কি। ব্যাগের তলে একটা সাপ ছিল,
আমার পায়ে পাড়া পড়ছে আর সাপটা আমার কামড় দিয়ে চলে গেছে। চিকিৎসকরা বলছেন সাপে কামড়ানোর পরের মুহূর্তগুলো অতি গুরুত্বপূর্ণ, তাই সময় নষ্ট না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে রোগীকে। যত দ্রুত চিকিৎসায় প্রপার চিকিৎসায় যেতে পারবেন তত আউটকাম ভালো হবে। এদের ক্ষেত্রে ওঝার ওইখানে যাওয়াটা সবচাইতে বিপজ্জনক। বিষাক্ত সাপের কামড়ের ফলে যেসব রোগী মারা যায়, মারা যাওয়ার একমাত্র কারণ রোগীকে যথাসময়ে বা সঠিক সময়ে হাসপাতালে নিয়ে না আসা। আমরা যখন দেখি রোগীগুলা তখন আসলে কিছুই করার থাকে না। চট্টগ্রামে গেল বছর সাপের কামড়ে মারা যান 3 জন, এবার সে সংখ্যা হয়েছে দ্বিগুণের বেশি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, বর্ষা মৌসুমে তো 7 জন মারা গেছে এখন পর্যন্ত, কতজনকে সাপে কেটেছে এই বর্ষা মৌসুমে জানাবেন, আর পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম হাসপাতালগুলোতে রয়েছে কিনা? চট্টগ্রামে যে সাপে কামড়ের রোগী, সাপে কাটা যে রোগীর সংখ্যা সেটি আসলে এই সময়, যে বর্ষার সময়, এই সময় আসলে বেড়ে যায়। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সরকারি যে হিসেব বলছে প্রায় 1/2 শতাধিক মানুষ হচ্ছে সাপে কাটা পড়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তবে সরকারি হিসেবে এবং হাসপাতালের হিসেবের বাইরেও চট্টগ্রাম নগরীর যে 15টি উপজেলা রয়েছে সেখানে আসলে সাপে কাটা রোগীরা আসে, কিন্তু তারা আসলে স্থানীয় পর্যায়ে ওঝা বা স্থানীয় যে চিকিৎসকরা আছে বা চিকিৎসক সহকারী তাদের কাছ থেকে আসলে চিকিৎসা নিয়ে থাকেন, ফলে সেই হিসেবটাই সরকারি হিসাবে আসে না। এবং তারা বলছেন, চিকিৎসকরা বলছেন যে আসলে চিকিৎসা কেন্দ্রে অথবা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে না আসে রোগীদের যে সংকটাপন্ন অবস্থা এবং রোগীদের মৃত্যুর যে ঘটনাটা সেটিও ঘটে থাকে, এবং যে 8 জনের মৃত্যু এবছর বলা হচ্ছে সে 8 জন আসলে হাসপাতালে যথাসময়ে না আসার কারণে হয়। এবং আরেকটি সাপের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আরেকটি চিকিৎসকরা এবং যারা পরিবেশ বিশেষজ্ঞ আছে তারা বলছেন যে সাপের যে আবাসস্থল সেটি আসলে ধ্বংস হয়ে যাওয়ায় বা কমে যাওয়ায় সাপ আসলে তার আবাসের জন্য এবং খাদ্য সংকটের এক কারণেই লোকালয়ে চলে আসছে। এবং আমরা দেখছি নগরীর বাসাবাড়ির মধ্যে আসলে সাপ এসে আশ্রয় নিচ্ছে। এটির মূল কারণ যেটি বলছে আসলে ঝোপঝাড় কেটে ফেলা এবং হচ্ছে যে নগরায়ন বৃদ্ধি পাওয়ায় আসলে এই সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাপ আসলে যেটি বলছে যে সাপ পারতপক্ষে আসলে কাউকে ক্ষতি করে না বা কামড় দেয় না, কিন্তু যখনই সে তার জীবন সংকটের মুখে থাকে তখনই সে আত্মরক্ষার তাগিদে আসলে এটি ঘটে থাকে। ফলে সাপকে চিকিৎসকরা এবং যারা এই গবেষণার সাথে জড়িত তারা বলছেন যে সাপের যে ধর্ম সেটি আসলে নিরপেক্ষভাবে সে আসলে এই কাজটি করে থাকে। কিন্তু আমরা দেখছি যে সাপে কাটা রোগীর সংখ্যার সংকটাপন্ন যে অবস্থার কারণে হচ্ছে, চিকিৎসকরা বলছেন যে যথাসময়ে হাসপাতালে যদি আসতো সেক্ষেত্রে আসলে রোগীর মৃত্যু কমে যেত। ফলে এখন পর্যন্ত চট্টগ্রামের যে সাপে কাটা রোগী সেটির চিত্র বলা যায় এতটুকুই। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। সামান্য বৃষ্টিতে মেহেরপুরের নিচু এলাকাতে দেখা দেয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি কমলেও পানি জমে থাকে দিনের পর দিন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনাবাদে পড়ে থাকছে ফসলি জমি। বৃষ্টির পানি জমেছে মেহেরপুরের বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবেছে সংযোগ সড়কও। বিকল্প না থাকায় এ পথেই শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। জেলায় আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও একই অবস্থা। দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। মাসখানেক ধরে দুর্ভোগ চললেও সমস্যার সমাধানে নেই উদ্যোগ। অতি বৃষ্টির কারণে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ পুরো পানিতে ভরে গেছে। এর ফলে আমাদের শ্রেণী কার্যক্রম এবং শিক্ষার্থীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। 1 মাসের উপরেও এই মাঠে পানি জমে আছে, তাই ছাত্ররা আসতে চায় না। আমাদের এই স্কুলে দীর্ঘ 1 মাস ধরে ফিল্ডে পানি জমে আসে, যার জন্য আমরা খেলাধুলা করতে পারছি না। এদিকে গাংনী উপজেলার তেরাইল নলগাড়ি মাঠের প্রায় 150 বিঘা ফসলি জমি তলিয়ে আছে বর্ষার শুরু থেকেই। কৃষকদের অভিযোগ, প্রভাবশালীরা পুকুর খনন করে পার বাঁধায় পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে এসব জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না। পুকুর গাইটি ভরাট করে ফেলে মাঠ একদম জমি সব পড়ে আছে, পানি বাড়ার দেয় না। এইসব বড় লোকদের পুকুর। প্রভাবশালী একজন ব্যক্তির জমি থাকার কারণে তার সেই পথটা বন্ধ হওয়ার কারণে অনেক পানির কারণে এখানে যে জমি এখানে কোনোবারই ফসলাবাদ হয় না।
অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় ভিজিট করে সেসব জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিয়েছি। তো শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়তে আমরা মাধ্যমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা যেন জলাবদ্ধতা নিরসনের জন্য উদ্যোগী হয়। দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসন সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে নোয়াখালীর কিছু এলাকায় 1 মাসেরও বেশি সময় ধরে চলছে জলাবদ্ধতা। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজীপুর, দুর্গাপুর সহ বিভিন্ন ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ গত 1 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় পথঘাট সব পানিতে ডুবে থাকায় লোকজন নৌকা বা সাঁকো ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের। কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া জেলা শহর মাইজদির হাউজিং, বালুরমাঠ, লক্ষ্মীনারায়ণপুর, মধুসূদনপুর, খন্দকারপাড়া সহ বিভিন্ন এলাকায় সড়কে এবং বাসাবাড়ির সামনে পানি জমে থাকায় ভোগান্তিতে এলাকাবাসী। আমরা এখন নৌকা দিয়ে যাতায়াত করতেছি, আমাদের বাড়িঘরের রাস্তাঘাট অনেক কিছু ডুবে গেছে। অতিরিক্ত পানির কারণে আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হচ্ছে। গদ্দুয়ারে পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে কালাসে আছি, চলাফেরা করতে পারি না। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন, আর এই পানি নিষ্কাশনের কি ব্যবস্থা কোনো নেওয়া হয়েছে? নোয়াখালীতে এই জলাবদ্ধতা সংকট কিন্তু দীর্ঘদিনের, তবে এই সংকট ইতিমধ্যে প্রকট আকার ধারণ করেছে। আমি এখন আছি বেগমগঞ্জ উপজেলার গাবুয়া নামক এলাকাতে। এটি একলাশপুর ইউনিয়নের একটি এলাকা। এখানে একটি সরকারি অফিস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেখা যাচ্ছে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আজকে শনিবারও এখানে প্রচুর শিক্ষার্থী যারা রয়েছেন, এখানে যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তারা এসছেন এবং প্রত্যেককেই আসলে জুতা খুলে, পায়ের জুতা খুলে প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের সড়কটি একেবারেই পানিতে নিমজ্জিত হয়ে আছে। গত 2 মাস থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বালির বস্তা ফেলা হয়েছে এখানে হাঁটার জন্য, কিন্তু এই বালির বস্তার উপর দিয়েও কার্যত হাঁটা যাচ্ছে না। এই বালির বস্তাগুলো ডুবে গেছে দেখতে পাচ্ছেন। ফলে যেই এখানে এসছে পরীক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা তাদেরকে জুতা খুলেই আসলে কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে এবং এই পরিস্থিতি গত 2 মাসেরও বেশি সময় ধরে চলছে বলে এখানকার যারা পরীক্ষার্থী এবং এই কেন্দ্রে যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা জানিয়েছে। এবং এই পরিস্থিতিতে তাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশেই এখানে ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে, আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। প্রত্যেকটি অফিসের সামনেই এইভাবে পানি জমে আছে এবং 1 হাঁটুর বেশি পানি জমে আছে। এবং এই পানিতে শুধু সরকারি অফিসগুলোতে জমে আছে, শুধু তাই নয়, পাশাপাশি এখানে যে বাসাবাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে, প্রত্যেকটি সড়ক পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। এবং এখানকার যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, অধিকাংশ প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে গেছে। স্কুলগুলোতে শিক্ষার্থীরা যেতে পারছেন না, শিক্ষকরা শুধু স্কুলে গিয়ে হাজিরা দিচ্ছেন। শিক্ষার্থী তাদের বাড়িতে এত বেশি পানি, বাড়ি থেকে বাবা মা তাদেরকে বের হতে দিচ্ছেন না। নৌকা ছাড়া আসলে কার্যত এখানকার মানুষ ঘর থেকেই বের হতে পারছে না। কেউ কেউ ঘর থেকে বের হওয়ার জন্য সাঁকোর ব্যবস্থা করেছেন, বাঁশের অস্থায়ী সাঁকো, কিন্তু এই সাঁকো দিয়ে আসলে প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাঁকো থেকে পড়লে, পানিতে পড়লে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতোমধ্যে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা এখানে বেড়ে গেছে এবং প্রতিনিয়তই এই সংখ্যা বেড়ে চলছে। যেহেতু চতুর্পাশেই পানি, ঘরের আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে, দোকানপাটের পাশে সর্বত্র পানি আর পানি। ফলে যারা বিশেষ করে 10 বছরের নিচে যেসব শিশু রয়েছে তারা অভিভাবকদের অগোচরে প্রায় পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। পাশাপাশি দীর্ঘদিন পানি জমাট বেঁধে থাকার কারণে এখানে পানিবাহিত নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, চর্মরোগ সহ শিশুদের, বয়স্কদের এই রোগগুলো অনেক বেশি দেখা দিয়েছে। এবং অন্যদিকে এখানে যে চতুর্পাশেই সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ছে। হসপিটালগুলোতে সাপের উপদ্রব বেড়ে গেছে। ফলে এক ধরনের মানবিক বিপর্যয়ে দেখা দিয়েছে বলা চলে। প্রায় 2 মাসের বেশি সময় ধরে
এই বেগমগঞ্জ উপজেলা প্রত্যেকটি আবু নাসের ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু মেহেরপুরের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে কতগুলি এলাকায় জলাবদ্ধতা রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। পানি নিষ্কাশনের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন পর্যন্ত আসলে কোন যেসব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা প্রশাসনিকভাবে হোক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত করেনি। তবে কয়েক বছরের তুলনায় এবারে অতি বৃষ্টির কারণে মেহেরপুর জেলার যে নিচু এলাকাগুলো আছে সেইগুলো, বিশেষ করে নিচু এলাকায় পানি জমে ব্যাপক হারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়েছি সেটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ যে চত্বর, সেই স্কুল অ্যান্ড কলেজে প্রায় 1 মাসের অধিক সময় ধরে পানি জমে গেছে। যদি আমরা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে সবাইকে, যে এই পাশে যে স্কুল মাঠ আছে সেই মাঠের পুরোটাই কিন্তু পানিতে হাঁটু পানি জমে গেছে, এবং এর সাথে পানি নিষ্কাশন ব্যবস্থা না করার কারণে যে সংযোগ সড়ক আছে এই সংযোগ সড়কটিও কিন্তু পানিতে ডুবে গেছে। যার ফলে এই পানির মধ্যেই শিক্ষার্থীরা বাধ্য হয়ে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে শিক্ষকরাও। আর এই কষ্ট করে আসলে দুর্ভোগ আমি যদি দেখাই যে আসলে দেখুন শিক্ষার্থীরা আসলে যে সংযোগ সড়ক আছে সেই সংযোগ সড়কটিও ডুবে আছে প্রায় অনেকদিন ধরেই। হাঁটু পানির পাশাপাশি সংযোগ সড়ক ডুবে থাকার কারণে শিক্ষার্থীরা এই চরম দুর্ভোগের মধ্যে এইখানে শিক্ষা নিচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার বিশেষ করে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়েও জলমগ্ন অবস্থা সৃষ্টি হয়েছে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে। এছাড়াও বিশেষ করে গাংনী উপজেলার যে নলগড়ি বিশেষ করে মাঠ যেটি আছে সেখানে প্রায় 150 বিঘা জমি অনাবাদী হয়ে পড়ে আছে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায়। কারণ স্থানীয় প্রভাবশালীরা সেখানে পুকুর খনন করা এবং মাটি উত্তোলন করে ভরাট করে দেওয়ার ফলে এই পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেই কারণে এই জলাবদ্ধতা হয়েছে এবং এই যে জমিগুলো আছে অনাবাদী পড়ে আছে। এছাড়াও বিভিন্ন নিচু এলাকায় বাসা বাড়ি বলতে নিচু এলাকা সেগুলো বিভিন্ন সময় জলমগ্ন হয়ে থাকে। তবে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত যেসব জলাবদ্ধতা আছে এগুলো নিরসনের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে অবস্থা এইটি যদি এরকম অব্যাহত থাকে তাহলে আসলে আগামীতে যে শিক্ষার যে কার্যক্রম সেটি পুরোটাই ব্যাহত হবে। কারণ এই যে পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে এর পাশে যে সেপটিক ট্যাঙ্কি অর্থাৎ ময়লা নর্দমার যে পচা পানি আসছে সেগুলো আসার পরে এখানে আসলে পুরো পানি দূষিত হয়ে এবং গন্ধ ছড়াচ্ছে, যার ফলে এইখানে ঠিকমতো এই স্কুল চত্বরে এসে দাঁড়ানোর মতো পরিবেশও নাই। যত দ্রুত সম্ভব। রাজিবুল, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। নোয়াখালী এবং মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যের জেরে 2টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে একথা জানান তিনি। ট্রাম্প বলেন, মেদভেদেবের মন্তব্যগুলো চরম উস্কানিমূলক। একে হুমকি বিবেচনা করে গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি। সম্ভাব্য বিপদ এড়াতে উপযুক্ত অঞ্চলে সাবমেরিনগুলো মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেব। বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সোভিয়েত যুগের শেষ অস্ত্র প্রয়োগের সক্ষমতা এখনও মস্কোর হাতে আছে, যুক্তরাষ্ট্র যেন তা ভুলে না যায়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।